পোড়া কপাল নিয়ে পৃথিবীতে জন্মেছিলাম। একে ছিলাম প্রতিবন্ধী, তার উপর হারিয়েছিলাম মাকে। প্রতিবন্ধী আমি জন্মে থেকে ছিলাম না। আমার বয়স যখন 4.5 থেকে 5 বছর, তখন আমার একটা অ্যাক্সিডেন্টে আমি প্রতিবন্ধী হয়ে যাই। আমার বাবা মা আমার অনেকটা চেষ্টা করেছিল এই প্রতিবন্ধী থেকে আমাকে সুস্থ করে তোলার জন্য, কিন্তু এটা তো আমার কপালে লিখেই আমি জন্মেছি, তাই না? কি করে আমি ঠিক হব? বাবা মা অনেক টাকা পয়সা খরচা করেছিল আমাকে ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আমি প্রতিবন্ধী হয়ে গেলাম। আমার একটা পায়ে ফোড়া হয়েছিল, সেক্ষেত্রে আমার পাটা প্রতিবন্ধী হয়ে যায়। তো আমার প্রতিবন্ধী হওয়ার বছর দুয়েক পর আমার মা মারা যায়। আমার পাটা অপারেশন করা হয়েছিল। হওয়ার পর ডাক্তার বলেছিল এর একমাত্র ওষুধ হচ্ছে ব্যায়াম করা। ওঠবোস করার মতো ব্যায়াম করতে হবে, তবেই তাহলে পাটা ঠিক হয়ে যেতে পারে। আর কোনো বড় মানুষ জোর করে ব্যায়াম করাবে না, তাহলে পাটা হয়তো ভেঙে যেতে পারে। সারা জীবনের মতন হয়তো পঙ্গু হয়ে বসে থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাকে কেউ জোর করে ধরে ব্যায়াম করিয়ে দিত না। আমি নিজের মতন করে নিজের শক্তিতে যতটা হবে ততটাই। তো ব্যায়াম করতে খুবই কষ্ট হতো। সেই ক্ষেত্রে আমি ব্যায়াম করা বন্ধ করে দেওয়াতে আমি একদম প্রতিবন্ধিতে পরিণত হয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে মাও মারা গেল 2 বছর পর। তো কি আর বলবো, পোড়া কপাল, তখন থেকেই সংসারের হাল ধরলাম। প্রায় তখনও 10 বছর কমপ্লিট হয়নি, আমি তখন থেকেই ভাতের হাঁড়ি ধরেছি, সংসারের ঝাঁটা ধরেছি। আমি মানে এইভাবে আমার লেখাপড়া, পড়াশুনো, স্কুল যাওয়া, সংসারের কাজবাজ, এবং বাবাও ছিল অসুস্থ, অসুস্থ বাবাকেও দেখাশুনো করছিলাম। যাই হোক, এভাবে বেশ ভালোই দিন চলছিল। নিজে রান্নাবান্না করে, সংসারের কাজবাজ করে স্কুলে যেতাম, পড়তে যেতাম, বাবার আবার মাঠে ভাত দিয়ে আসতে যেতাম। কিন্তু কষ্ট হতো ঠিকই, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ ছিল, একটা সুখ ছিল। কিন্তু মাঝে মাঝে তো মা ছিল না, বুঝতেই পারছো, মায়ের কষ্টটা, মায়ের অভাব কেউ কখনো মেটাতে পারে না। কিন্তু আমার বাবা অনেকটাই ভালো ছিল, মায়ের কষ্ট ভুলে থাকার জন্য অনেক কিছু করতো। মায়ের কষ্ট বাবা কখনো বুঝতেই দিত না। তো কোথাও যেন তবুও মায়ের ফাঁকটা থেকেই যায়, তাই না? তো আস্তে আস্তে এরকমভাবে বাবার সাথে সারাক্ষণ দিন রাত একসাথে বাবার সাথেই থাকতে থাকতে বড় হলাম। বড় হওয়ার পর আমরা ছিলাম 4টে ভাই বোন। দাদা দিদির বিয়ে হয়ে গেছিলো, আমি আর ভাই ছোট। ভাই ক্লাস 8 পর্যন্ত পড়াশুনো করে বম্বে চলে গেছিলো। বাবা ছিল অসুস্থ, হাঁপানির রোগী। আমি পড়াশুনো করি, আমার পড়াশুনো বাবাও ঠিকমতো চালাতে পারে না। আমি প্রতিবন্ধী ছিলাম বলে আমাকে একটু লেখাপড়া শেখাবে, সেই ক্ষেত্রে ভাই চলে গেছিলো বম্বে। বম্বে গিয়ে কাজ করে পয়সা পাঠায়, আর আমার পড়াশুনো এবং আমার আর বাবার খাওয়া দাওয়া চলে। এইভাবেই আমাদের সংসার চলছিল। হঠাৎ করে আস্তে আস্তে আমিও বড় হতে শুরু করলাম। পাড়ার আশেপাশের আত্মীয় স্বজন সবাই বলতো, আর লেখাপড়া করিয়ে লাভ নেই, বিয়ে দেওয়ার জন্য পাত্র খোঁজো। কিন্তু আমার জন্য বাবা তখন থেকে লোকের কথা শুনে পাত্র দেখা শুরু করতো। পাত্র ঠিকই আমাকে দেখতে আসতো, কিন্তু পেছনে একটা কথা তারা ঠিক বলে চলে যেত, যে প্রতিবন্ধী, পায়ের সমস্যা। এত সুন্দর মেয়েটা, পায়ের সমস্যা। মানে প্রত্যেকটা পাত্রপক্ষর মুখে একটাই কথা আমাকে দেখে, এত সুন্দর মেয়েটা প্রতিবন্ধী, এই কথাটা বলে চলে যেত। আমারও মনটা ভেঙে যেত, বাবারও মনটা খুবই ভেঙে যেত। বাবা এটাই ভাবতো আমিও বৃদ্ধ হয়ে গেছি, মা নেই, জানি না মেয়েটাকে কিভাবে রেখে যাব। আর আমারও খুব মাঝে মাঝে কষ্ট হতো, আমি প্রতিবন্ধী বলে কি আমি সংসার করতে পারবো না? আর আমাকে নিয়ে সত্যি অনেকে ঠাট্টাও আর কি করেছে, অনেকে অনেক রকম কথাও বলেছে, আমার সেগুলো মনে গেঁথে আছে। তো যাই হোক, সেই সমস্ত কথা এখন আর আমি ভাবি না। এখন আমার একটা ফুটফুটে ছেলে আছে, আর আমার হাজব্যান্ড আমার পাশে সব সময় থাকে। এইটা নিয়েই আমি জীবনে সব থেকে সুখী, সব থেকে লাকি আমি মনে করি। তো যাই হোক, আমাকে যখন পাত্রপক্ষ দেখতে আসতো, কোনো ভালো ইয়াং ছেলে দেখতে আসতো, ঠিকই পছন্দ হতো, যে মুখের সামনে একটা কথাই বলতো, এত সুন্দর মেয়েটার, দেখতে শুনতে মেয়েটা ভালো, কাজে কর্মেও ভালো, কিন্তু একটাই প্রবলেম, মেয়েটার প্রতিবন্ধী, এটা বলেই সবাই চলে যেত। তো যাই হোক, কি করব, প্রতিবন্ধী বলেই তো প্রতিবন্ধী বলতো, তাই না? অনেক সময় না ঘরে দরজার কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতাম, কেন ভগবান এই তুমি শাস্তি আমাকে দিচ্ছ। তারপরে আস্তে আস্তে বাবা পাত্র দেখাশুনো বন্ধ করে দিয়েছিল। আমাকে বলেছিল তুই মন দিয়ে পড়াশুনো কর, দেখবি ছেলেরা তোর পেছনে লাইন দেবে, তুই ঠিক করে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়া, আর তোকে আমি ঠিক একটা না একটা কাজ জোগাড় করে দেবই। তো যাই হোক, আস্তে আস্তে এই কথা বলাতে আমিও পড়াশুনোয় জোর দিলাম, কিন্তু বাবার পেছনে খোঁচানোর লোকের তো কোনো অভাব নেই।
আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোকেরা আর কতদিন মেয়েকে রাখবে, মা বাড়িতে থাকে না, তুমি থাকো না, মেয়েটা একা একা কখন কার শয়তান লোকের হাতে পড়ে যাবে। বাবা আবার আমার জন্য পাত্র দেখা শুরু করতো, কিন্তু আস্তে আস্তে ইয়াং কোনো ছেলে আমার জন্য বিয়ের জন্য প্রস্তুত না হলেও বাবা দ্বিতীয়বার যে মানে এই বলে না যে ছেলেদের বিয়ে হয়ে যায়, বউ চলে গেছে বা বউ মারা গেছে, সেরকম ধরনের পাত্র বাবা দেখার জন্য প্রস্তুত হলো। আমি হাউমাউ করে কাঁদতাম, পাশেই আমার দিদির শ্বশুরবাড়ি, দিদি এসে বাবাকে বোঝাতো আমার এত সুন্দর বোনটাকে কেন তুমি ওরকম পাত্র দেখছো বাবা। বলে কি ভালো কোনো ছেলে তো আর তোর বোনকে নিতে চাইছে না, তাই এই ধরনের ছেলেরা যদি নেয়। এমনও হয়েছে বিয়ে করার সাথে সাথে গিয়ে মা ডাক শুনতে হবে, সেই ছেলেটার একটা বাচ্চাও আছে, বউ বাচ্চা রেখে চলে গেছে। এরকম ঘরেও আমাকে দেখাশুনো চলছিল। আমার কপালটা এতটাই পোড়া, কিন্তু এরকম করতে করতে আমার জীবনে দেবদূতের মতো আমার স্বামী এসে হাজির। তখনও আমার স্বামী হয়নি, তখন আমার প্রেমিক বলতে পারো। তো আমরা দুজন ভালোবাসা করেছিলাম এবং আমার বরকে সমস্ত কথা খুলে বলেছিলাম আমার এরকম প্রতিবন্ধী। তো এক পায়ে রাজি হয়ে গেছিলো। তারপরে আমাদের দুজনের পালিয়ে বিয়ে করা, তারপর থেকে এই সংসার জীবন শুরু। সত্যি আমি সংসার জীবনে এমন কিছু জিনিস না পেলেও এমন দুটো জিনিস পেয়েছি, একটা হচ্ছে আমার সন্তান আর একটা হচ্ছে স্বামী। আমি এই দুটোকে নিয়ে অনেক খুশি। সত্যি বলছি, আমার মতো সুখী কিন্তু আমি মনে করি এই পৃথিবীতে কেউ নেই। আমি অনেক লাকি।